আচ্ছা, শুনতে পাও? Yes, ma'am. লাস্ট দিন ডিসকন্টিনিউটি ফাংশনটা দেখেছিলাম, ওটা একটু দেখাই দিই। আর মানে এখন আসলে কিছু ছোট ছোট টপিক বাদ আছে, ওখান থেকে কিছু পড়াতে পারি। আর আমি শীটগুলো দিয়ে দিব, ডিটেলস থাকবে ওখানে। সিঙ্গুলারিটি ফাংশন তো বলেছি যে analytical expression for the shear and moment of a beam needed in analysis. If the loading function is not continuous, then it becomes tedious. As we have to write different equations for different portions of the beam. This problem can be eliminated by using singularity function. Consider a beam loaded as shown in figure. এই ধরো এটা ফিগারটা চিন্তা করলাম। Since the applied loads are point forces, four distinct regions exist to which different bending moment expressions apply. These are মানে দেখো এখানে চারটা বিভিন্ন ধরনের পয়েন্ট লোড আছে, একটা P1, MB, P2, হ্যাঁ। তার মানে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো রিজন দেখা যাচ্ছে। যেমন যদি প্রথমে চিন্তা করে M1 হচ্ছে R1 X, R1 মানে এখানকার ডিরেকশনটা, সেটা X তিল যতক্ষণ X less than B, X যখন B থেকে বড় হবে এবং B এর থেকে ছোট হবে, এই যে এইটা, তখন কি হয়ে যাচ্ছে মোমেন্ট সমান R1 X minus P1 X minus T। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ভ্যালিড এই রিজিওনে, এর পরে কিন্তু আর এই ইকুয়েশনটা ভ্যালিড না। তারপরে যদি আমরা আরেকটু আগাই, যখন x b এর থেকে বড় হবে এবং c এর থেকে ছোট হবে, তখন আমরা দেখতে পাচ্ছি মোমেন্ট হয়ে যাচ্ছে r1x minus p1x minus d প্লাস হচ্ছে mb আর আবার যখন c দূরত্ব অতিক্রম করে যাচ্ছে, তখন এখানে আবার এই লোডটাও ইনক্লুড হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এভাবে ভাগ ভাগ করে লিখতে যাই, আমার আসলে প্রতিটা রিজিয়নের জন্য আলাদা আলাদা করে ইকুয়েশন লিখতে হয়, তো সেটা বেশ কাম্বারসাম একটা প্রসেস। তো সেটাকে ইরাডিকেট করার জন্য, দূর করার জন্য যে একটা নতুন একটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ধরনের একটা ডিসকন্টিনিউটি ফাংশনটা লেখা। তো এখানের জন্য দুইটা জিনিস ইউজ করা হতে পারে। এরকম ভাবে একটা জিনিস লেখা যেতে পারে যেখানের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউটেড লোড গুলো এটার মধ্যে দিয়ে চলে আসে, এইভাবে লেখা যায়। ঠিক আছে, আমরা কেমনে লিখে দেখব। আর হচ্ছে এইভাবে পয়েন্ট লোড এবং পয়েন্ট মোমেন্ট গুলো এইভাবে লেখা যায়। কিভাবে পয়েন্ট লোড আর পয়েন্ট মোমেন্টে W সমান লেখা যায় হচ্ছে, W মানে হচ্ছে লোড, সেটা সমান লেখা যায় পয়েন্ট লোডের ভ্যালু আর হচ্ছে এই যে ফাংশনটা এইভাবে লিখে আমি গতদিন বলেছি। আচ্ছা, এখন কেন এটার উপর -1? কারণ আমরা জানি, তোমরা এখানে একটা বুঝে সহজ বের হচ্ছে, দেখো W এর ইউনিট হচ্ছে কিলোনিউটন বা কি হোয়াটএভার, মানে একটা লোডের ইউনিট, মানে এটা একটা লোড। তো P কে যদি তুমি এখানে x দিয়ে গুণ দাও, সেখানে এটা কিন্তু এটা কিন্তু লোড এর ইউনিটটাকে ইকুইভ্যালেন্ট করার জন্যই আসলে এই জিনিসটা, মানে এটা হচ্ছে লোড না, এটা হচ্ছে W হচ্ছে ইন্টেন্সিটি, মানে এটার ইউনিট হবে কিপ পার মিটার বা কিপ পার অমুক তমুক কিছু একটা হবে। হ্যাঁ, তো অলওয়েজ যেন দুই পাশের, মানে সহজ উপায় হচ্ছে দুই পাশের ইউনিটটা ম্যাচ হবে। এখানে ইউনিট যদি কিপ পার ফিট হয়, এখানে পি এর ইউনিট হচ্ছে কিপ, আর এই ডিসটেন্সটাকে যদি উপরে মাইনাস দাও, তখনই এটার ইউনিট হবে কিপ পার ফিট। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এই ক্ষেত্রেও দেখো মোমেন্টের ইউনিট হচ্ছে ধরো কিপ ফিট। এখন এটার উপরে যদি -2 দাও, মানে পাওয়ারটা যদি -2 থাকে, তখন এটা মানে এটা ফিট, ধরো এটা যদি ফিট হয় ফিট টু দি পাওয়ার 2, তখন এটা যোগ বা গুণভাগ হয়ে আলটিমেটলি এই সাইডের ইউনিটে থাকবে কিপ পার ফিট। তো আসলে তার উপর কত পাওয়ার থাকবে, এটা কি -1 হবে না -2 হবে, সেটা আমরা আসলে ওইটা থেকেও একটা বুঝতে পারি যে দুই পাশের ইউনিট সমান হবে। সিমিলারলি এখানে দেখো মোমেন্টের ইকুয়েশন যদি আমরা লিখতে যাই, মোমেন্টের ইকুয়েশন আমরা আগের দিন বলেছি যে মোমেন্ট ইনটু হবে ওই ডিসটেন্সটা, ডিসটেন্স মাইনাস মানে ওই ব্র্যাকেটের ভিতরে x মাইনাস a, যেখানে x হচ্ছে x মানে তো xই, xটা যেটা ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে ওই মোমেন্টের ইনিশিয়াল লোকেশনটা, এবং পাওয়ারটা হচ্ছে এখানে 0, কারণ হচ্ছে
দুই পাশে মোমেন্টের ইউনিট সমান থাকতে হবে, ঠিক আছে। সিমিলারলি এখানে লোডের জন্য দেখো মোমেন্টের ইকুয়েশন যদি আমি লিখি, লোডের ইকুয়েশনে লোড ইনটু ওই যে x মাইনাস a, পাওয়ারটা হচ্ছে 1, কারণ হচ্ছে লোডের ইউনিট কি পার আর ডিসটেন্সের ইউনিট হচ্ছে ফিট বা ওয়াটে বা যেটা বলো, তাহলে দুইটা মিলে দুই পাশে ইউনিট সমান। এইভাবেই আসলে ইকুয়েশন গুলা লেখা হয়। দেখো এই যে মোমেন্টের জন্য যদি লেখো তাহলে এইভাবে ইকুয়েশন আলাদা, হ্যাঁ। লোডের জন্য লিখলে দেখো এটা যদি 0 থাকে এটা -2। সিমিলারলি শিয়ারের পাওয়ারটা আরো কমে, এইভাবে কমে, কারণ স্বাভাবিক শিয়ারকে তুমি ইন্টিগ্রেশন করলেই তুমি পাচ্ছ, শিয়ারকে ইন্টিগ্রেশন করলেই মোমেন্ট পাচ্ছ, তো পাওয়ার গুলো এইভাবেই আস্তে আস্তে বাড়ে, এটা দিয়েও বুঝতে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে লেখার নিয়ম। এখন এই প্রবলেমের জন্য আমি একটু দেখাই দিয়েছিলাম, তোমরা মনে আছে কিনা জানি না। তাহলে এখানে প্রথম কাজ হবে আমার রিঅ্যাকশন গুলো বের করা। রিঅ্যাকশন হচ্ছে এখানে 2.75। তাহলে আমি যদি ইকুয়েশন লেখা শুরু করি, দেখো আমি মোমেন্টের ইকুয়েশনটা দেখাই। প্রথমে লিখব 2.75 ইনটু x মাইনাস 0, যেহেতু এটা লোড আর মোমেন্টের সাথে লোডের পাওয়ার হচ্ছে 1, সহজেই বোঝা যায় লোড ইনটু ডিসটেন্স কিপ ফিট, পাওয়ার হবে 1। আর তুমি তো এমনিও যদি মোমেন্ট নিতে যাও লোডকে অবশ্যই তোমার ডিসটেন্সে গুণ দিলেই তুমি মোমেন্ট পাবা, তো এখান থেকেও বোঝা যায় লোড ইনটু ডিসটেন্স পাওয়ার হবে 1, আর কোনো পাওয়ার আসবে না। আচ্ছা, এখন আসছে মোমেন্টের হচ্ছে মোমেন্ট ইনটু ডিসটেন্স, কিন্তু পাওয়ার 0, সো আলটিমেটলি এটা কোনো তোমার ইউনিট ঠিক আছে, কিলোমিটার মিটার, এটা যেহেতু পাওয়ার 0 এটা আর ক্যালকুলেশনে আসে না, কিন্তু এটা সিগনিফিকেন্স হচ্ছে এটা ক্যালকুলেশনে তখনই এই 1.5টা যোগ হবে যখন x মাইনাস 3 এর ভ্যালু অবশ্যই পজিটিভ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। সিমিলারলি এইভাবে w x স্কয়ার বাই 2, w বা m x কিউব বাই 6, এটা আমরা এখান থেকে পাচ্ছি। যদি ইউডিএল হয় w x স্কয়ার বাই 2, আর যদি ট্রায়াঙ্গুলার লোড হয় m হচ্ছে এটা স্লোপ, এটা কিন্তু ইন্টেন্সিটি না, স্লোপ m বাই 6 x মাইনাস x টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোমেন্টের ইকুয়েশন লেখা। বুঝতে পেরেছো সিঙ্গুলারিটি ফাংশন বা ডিসকন্টিনিউটি ফাংশন কিভাবে লিখতে হবে? কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যাঁ, কোনো প্রবলেম? বুঝতে পেরেছো কিনা? আমি জাস্ট এগুলো তো বইতে Yes, আছে, ma'am. আমি জাস্ট আরেকটু বুঝা গেছে। তাহলে এইভাবে তোমরা ডিসকন্টিনিউটি ফাংশনটা লিখতে পারো। অলওয়েজ খেয়াল রাখবা যে ইকুয়েশনই লেখো না কেন, ইউনিটটা চেক করে তুমি বুঝতে পারবা তোমার পাওয়ারটা ঠিক আছে। পাওয়ারটা এমনি আসলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। মোমেন্ট থাকলে অবশ্যই মানে কমন সেন্স, মোমেন্ট ইজ ইকুয়াল টু কি, লোড ইনটু ডিসটেন্স। তো যদি কনসেন্ট্রেটেড লোড থাকে লোড ইনটু ডিসটেন্স, সেটার উপর পাওয়ার হবে 1, ঠিক আছে। মোমেন্ট যদি একটা কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকে, সেহেতু যেটা এক্সটেন্স একটা মোমেন্ট, তো এখানে ডিসটেন্সের উপর পাওয়ার হবে 0, কিন্তু তাহলে তুমি বলতে পারো যে তাহলে এই জিনিসটা লেখার সিগনিফিকেন্স কি। সিগনিফিকেন্স হচ্ছে এই টার্মটা 1.5টা এই ক্যালকুলেশনে তখনই আসবে যখন x মাইনাস 3 এর ভ্যালু পজিটিভ হয়। কিন্তু ধরো x ইজ ইকুয়াল টু 0, তখন এটা নেগেটিভ, তার মানে এই টার্মটা এই ক্যালকুলেশনে আসবে না, ঠিক আছে। x এর ভ্যালু ধরো 2, তখনও এই টার্মটা ক্যালকুলেশনে আসবে। তুমি বুঝতে পারছো যখনই 3 মিটার ডিসটেন্স ক্রস করবে তখনই এই মোমেন্টটা তোমার মোমেন্টের সাথে অ্যাড হবে, এটাই হচ্ছে এটা সিগনিফিকেন্স। এখন যখন যদি একটা ইউডিএল থাকে, তো ইউডিএল থাকলে কমনলি আমরা বলতে পারি ইউডিএল এর জন্য মোমেন্ট আসে কি w x স্কয়ার বাই 2, সেটাই কিন্তু হয়েছে। দেখো এই হচ্ছে w 3 কিলোনিউটন, এটা হচ্ছে x। এই x টা যেহেতু সরাসরি পুরো বিমের উপর নাই, 3 মিটার ডিসটেন্স দূরে, সেই কারণে আমাদের x টা এইভাবে লেখা হয়েছে আর x স্কয়ার বাই 2। আর ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে এটা w x কিউব বাই 6 এটা আসে এরকম, সেখান থেকে এই ফর্মুলাটা পাওয়া যায়। তো অলওয়েজ এইভাবেও তুমি পাওয়ার গুলো চেক করতে পারো, খুবই ইজি। মোমেন্ট থাকলে 0, মানে এক এক করে বাড়বে। যদি মোমেন্ট হয় তার জন্য পাওয়ার হবে 0, যদি কনসেন্ট্রেটেড লোড হয় পাওয়ার হবে 1, ইউডিএল হলে 2, ট্রায়াঙ্গুলার হলে 3। তাহলে এইভাবে ইকুয়েশন লিখতে পারো। এই ইকুয়েশনের অনেক কাজ আছে, তোমরা পরবর্তী টার্মে দেখবা। আপাতত শুধু ইকুয়েশন লেখাটা শিখে ফেলো। আর আসলে আমি যদি এখন তোমাকে বলি যে এই বিমের জন্য মোমেন্ট বের করো যে কোনো পয়েন্টে, তুমি কিন্তু সহজে
এই ইকুয়েশনটা লিখেই তার জন্য মোমেন্টটা বের করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা গেল একটা টপিক। এই টপিকে আর কোনো কোশ্চেন আছে? মিস, এখানে আমি যে এক্সট্রা কাউন্ট করছি এটা কি লেফট সাইড থেকে নাকি রাইট সাইড থেকে? হ্যাঁ, ধরো আমরা তো ইউজুয়ালি সব ক্যালকুলেশন এই দিক থেকে আসে, এর থেকে আসে। ইউজুয়ালি তো তাই করি, বাম দিক থেকে তো করি না, করি সরি ডান দিক থেকে তো করি ইউজুয়ালি, সব বাম দিক মানে এ যে সাপোর্টটা সেদিক থেকেই আসে, তো এক্সটা ওদিক থেকে ধরা হয়। ঠিক আছে? জি মিস। তাহলে এটা প্র্যাকটিস করবা যে কিভাবে ডিসকন্টিনিউটি ফাংশন লিখা হয়। এখানে এই প্রবলেমটা দেখানো হয়েছে কারণ এখানে আসলে সব কিছু আছে, একটা কনসেন্ট্রেটেড লোডও আছে, মানে রিঅ্যাকশন, তারপরে মোমেন্ট আছে, ইউডিএল আছে, টার্মিনাল আছে। তো এটা যদি বুঝতে পারো মোটামুটি আসলে যে কোনো রিলের জন্য লিখতে পারো। তাহলে এটা গেলে একটা টপিক, এটা মানে দেখাই দিলাম আমি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা টপিক পড়ানো বাকি রয়েছে, সেটা হচ্ছে ইনইলাস্টিক বেন্ডিং। ইনইলাস্টিক বেন্ডিংটা আমার লেকচারটা এখনো পুরোপুরি রেডি হয়নি, মানে এখানে আমি বই সহ পড়াচ্ছি, তারপর আমি বইয়ের যেগুলো আমি পড়াবো সেগুলো আবার মানে পিপিটিতে দিয়ে দিব, তো তারপরে আমি তোমাদেরকে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন কারণ সব জিনিস পড়াতে না পারলেও অ্যাটলিস্ট তোমরা যেন বুঝতে পারো যে কি কি করতে হবে, সেটা পিপিটি থেকে যেন বুঝতে পারো, এই জন্য আমি পিপিটিটাতে সব দিয়ে দিই। আচ্ছা, এখন মেইনলি আমি হিবলারের বইটা থেকেই পড়াচ্ছি। হিবলারের বইটা দেখো। এখন হোয়াট ইজ ইনইলাস্টিক বেন্ডিং? ধরো এই যে আমরা এতদিন বেন্ডিং পড়াচ্ছি, ধরো এমসি বাই আই, ঠিক আছে, বেন্ডিং হচ্ছে। এই বেন্ডিংটার একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা হচ্ছে বেন্ডিংটা হবে ইলাস্টিক। ইলাস্টিক মানে বলছো, ইলাস্টিক মানে হচ্ছে যখন ধরো তুমি একটা রাবারকে টান দিলা, মাথার ব্যান্ড গুলো যখন টান দাও, সেটা আবার আগের মানে ছেড়ে দিলে সাথে সাথে সে আগের জায়গায় চলে যায়, এটা হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এটা হচ্ছে মানে ইলাস্টিক। কিন্তু খেয়াল করবা অনেকদিন ইউজ করার পর, যারা মেয়ে আছে তারা বলতে পারবে, অনেকদিন ইউজ করার পর মাথার ব্যান্ড গুলো কিন্তু মানে একদম মানে আর বড়ই থেকে যায়, আর ছোট হয় না। একটা মানে অনেক যখন নতুন নতুন থাকে তখন ওটা ইলাস্টিসিটি থাকে, তখন সেটা মানে ইচ্ছা মতো টানাটানি করা যায়। কিন্তু অনেকদিন ইউজ করার পর মাথায় তখন ওগুলো এক সময় মানে দেখবে যে একদম ফিক্স হয়ে যায়, তার টানাটানি করা যায় না। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পর বা অনেক বেশি টানাটানি করার পর সে তার ইলাস্টিসিটিটা হারায় ফেলে। আমি কথাগুলো বলছি বুঝছো কিনা দেখো, সেটা ইলাস্টিসিটি হারায় ফেলে, তখন সে প্লাস্টিক লিমিটে চলে যায়। প্লাস্টিসিটি মানে হচ্ছে তখন তাকে তুমি আবার ছেড়ে দিলো, টান দিতে পারো সমস্যা নাই, বাট ছেড়ে দিলেও একটা তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিসিটি চলে আসছে, মানে প্লাস্টিক চলে আসছে, সেই কারণে সে ঠিক আগের জায়গায় যাবে না, কিছুটা ডিফরমেশন রেসিডুয়াল তার মধ্যে থেকে যায়, সেটা হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন। তার মানে হচ্ছে আমরা যে নর্মালি বিমের যেগুলো চিন্তা করি, যে ধর আমরা মানে আমাদের ক্ষেত্রে কি হবে, ধর একটা বিম চিন্তা করি, মাথার উপর যেটা আছে ধরো, সেই বিমটা যখন লোডেড থাকে, অ্যাজাম্পশন হচ্ছে প্রথম অ্যাজাম্পশন আমরা শুরু করি আসলে ইলাস্টিসিটি দিয়ে, বাস্তবে তো আসলে ইলাস্টিক হয় না, ডেফিনেটলি প্লাস্টিসিটি আছে। যেমন রডের প্রপার্টিটা হচ্ছে সেরকম। রড হচ্ছে যখন তুমি মানে এটাকে বেন্ড করবা তখন সে বেন্ড হবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, কিন্তু যখন তুমি আবার ছেড়ে দিবা, মানে যখন বিমটা লোডেড হবে বেন্ড হবে, তখন রডটা বেন্ড হবে। কিন্তু লোড যদি উঠে যায় সে আবার আগের জায়গায় চলে যাবে, কারণ তার রডের একটা প্রপার্টি হচ্ছে ইলাস্টিসিটি। এখন তোমরা যে প্রায় সময় দেখো যে একটা স্টিলের একটা প্রপার্টি লেখা থাকে, দেখো কিনা খেয়াল করো কিনা বুঝি না, তোমরা কিন্তু এই জিনিসগুলো আগে পড়ছো, এই সেমিস্টারের প্রথম দিকে তোমাদেরকে এগুলোই পড়ানো হয়েছে, যে ইলাস্টিক ইল্ড লিমিট এগুলো পড়ছো না, এই যে সিগমা ওয়াই ইল্ড লিমিট পড়ছো, ইল্ড স্ট্রেস। হ্যাঁ, ইল্ড স্ট্রেসের মানে কি? ইল্ড স্ট্রেসের মানেই হচ্ছে সেটা যেই লেভেলের পর মানে যতক্ষণ পর্যন্ত স্টিলের ইল্ড স্ট্রেস 36 কেএসআই, মানে হচ্ছে এতটুকু স্ট্রেস পর্যন্ত স্টিল মোটামুটি ইলাস্টিক থাকবে, মানে সে যতবারই তুমি লোডের দ্বারা আবার আগে থেকে চলে আসবে। কিন্তু যখনই তার ইলাস্টিক লিমিট সে ক্রস করবে তখনই সে কিন্তু আর আগের জায়গায় আসতে পারবে না, তার মধ্যে কিছু প্লাস্টিসিটি ডেভেলপ করবে। এখন ধরো আমরা যখন এতক্ষণ যে অ্যানালাইসিস গুলো করলাম এমসি ওভার আই বা এগুলো, এই জিনিসগুলো যখন করলাম আমরা ধরে নিয়েছি যে জিনিসটা আসলে ইলাস্টিক। কখনোই এই যে এর মধ্যে এই যে বিমের এই ফাইবার গুলাতে মানে স্ট্রেইনটা বা স্ট্রেসটা প্লাস্টিসিটি ক্রস করে না, ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। সেই কারণেই দেখো তুমি যেমন এটাকে একটা রাবারের মধ্যে যদি চিন্তা করো, দেখো আমরা বারবারই একটা কথা বলছিলাম, যেটা নিউট্রাল এক্সিস আছে, নিউট্রাল এক্সিসের উপরে বা নিচে
স্ট্রেন মানে এটার বাড়াটা বা কমাটা, কোনখানে কমে কোনখানে বাড়ে, সেই কমাটা বা বাড়াটা কিন্তু এই ট্রায়াঙ্গুলার শেপে হয়। কেন ট্রায়াঙ্গুলার শেপে হয়? কারণ এটা ডিস্টেন্সের সাথে রিলেটেড, আমরা আগেও বলছি ডিস্টেন্সের সাথে রিলেটেড। সো যে উপরে সে সবচেয়ে বেশি টান খাবে বা চাপ খাবে। তো এবং সেই জিনিসটা এরকম কারণ এটা এখনো ইলাস্টিক, সেই কারণে এক এক জায়গায় এক। কিন্তু এখন আমরা বলবো যে আসলে যদি ইলাস্টিক না হয় তাহলে কি হবে? তাহলে আসলে তার মধ্যে একটা প্লাস্টিসিটি চলে আসবে, সেটাকেই বলা হচ্ছে ইনইলাস্টিক বেন্ডিং। এখন সেটা আমরা একটু পড়াই দিই। ইনইলাস্টিক বেন্ডিং হচ্ছে, দেখো এই যে ইফ দ্য অ্যাপ্লাইড মোমেন্ট, ধরো এমন যদি মোমেন্ট হয়, ধরো অনেক লোড বেড়ে গেল, এমন মোমেন্ট আসতে পারে যদি আমরা ডিজাইন হয়তো ধরতেছি ইলাস্টিসিটি, মানে কিছুটা প্লাস্টিসিটি নিয়ে ধরে। কারণ কি হবে জানো? কারণ প্রতিটা জিনিসে প্লাস্টিক কিছু ক্যাপাসিটিও থাকে। ধরো রডের ক্ষেত্রে ইলাস্টিক লিমিটের পরেও খেয়াল করো, এটা তোমরা যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আঁকছো, ইলাস্টিক লিমিটের পরেও এটা কিন্তু একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত অনেকখানি স্ট্রেইট যায়। মনে আছে কথাটা? একটা স্ট্রেইট একটা লাইন থাকে, তোমাদের ছবিটা কি মনে আছে? Yes, ma'am. হ্যাঁ, ওই স্ট্রেট লাইনটার মানে কি? ওই স্ট্রেট লাইনটার মানে হচ্ছে ওই সময়ে স্ট্রেস বাড়তেছে না, কিন্তু স্টিল সে কিন্তু লোড নিতেছে, ঠিক আছে? তারপরে আবার সে লোড উঠে এবং এরপরে ফেল করে। তার মানে বোঝা যাচ্ছে যে ধরো মানে আমি যদি ইলাস্টিক লিমিট দিয়ে ডিজাইন করি, ধরো আমি একটা জিনিস বুঝলাম যে এমন লোড আসবে, মানে কেমনি তুমি ইলাস্টিক লিমিট দিয়ে ডিজাইন করবা? ধরো তুমি যদি বেন্ডিং স্ট্রেসটা ফিক্সড করে দাও যে এই ইলাস্টিক লিমিটের উপরে উঠবে না, তাহলে তুমি ওই বিমের লোডিংটা ফিক্স করে দিতে পারবে যে এই বিমে এত বেশি লোড আসতে পারবে না। এত বেশি যদি লোড না আসে তাহলে সে কখনোই ইলাস্টিক লিমিট ক্রস করবে না, ঠিক আছে? কিন্তু এটাতে যেটা হচ্ছে, এটাতে হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালে ফুল ক্যাপাসিটিটা তুমি ইউজ করতে পারতেছো না, কারণ তার কিন্তু আরো অনেক বেশি লোড নেওয়ার ক্যাপাসিটি ছিল, কিন্তু মানে তুমি সেটা ইউজ করতেছো না। মানে ধরো আমি আসলে ধরো 8 ঘন্টা কাজ করতে পারি, হ্যাঁ, কিন্তু তুমি এমন কাজ করবে যে আমি 5 ঘন্টার বেশি কাজ করা লাগবে না। তাহলে কি হচ্ছে? আমার 3 ঘন্টা ওয়ার্ক টাইম আমার নষ্ট, মানে এটা আমার ক্যাপাসিটি ছিল কিন্তু আমার এই ক্যাপাসিটিটা ধরো আমার এমপ্লয়ার কিন্তু ইউজ করতে পারতেছে না, ঠিক আছে? সিমিলারলি ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও তাই। ধরো তুমি যদি ইলাস্টিক লিমিটের মধ্যে ডিজাইন করো, যেটা হবে সেটা হবে ম্যাটেরিয়ালের আরো অনেক ক্যাপাসিটি আনইউজ থেকে যাচ্ছে। সেই কারণে আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে জানা যে কিভাবে ইনইলাস্টিক ভাবেও জিনিসকে ডিজাইন করা যায়। মানে আমি কিছুটা ইনইলাস্টিক বিহেভিয়ার তার মধ্যে অ্যালাউ করবো, এখন আমি কিভাবে ডিজাইন করবো, ঠিক আছে? সেই জন্য আমার মানে থিওরিটা এখন জানতে হবে। তাহলে এখন মানে এটাই হচ্ছে ইনইলাস্টিক বেন্ডিং কেন করাবো বা কেন আমরা জানবো, সেটার কারণ হতে পারে। If the applied moment causes the material to yield, a plastic analysis must then be used to determine the stress distribution. তাহলে এখন স্ট্রেস ডিস্ট্রিবিউশন জানার জন্য আমার প্লাস্টিক অ্যানালাইসিস জানতে হবে। আচ্ছা, এখানেও আমরা 3টা কন্ডিশন আমাদের আছে, দেখো। নরমাল স্ট্রেন মানে হচ্ছে যে এই বরাবর যে স্ট্রেন হবে কোনো না জায়গায়, সেটা অবশ্যই সবসময় লিনিয়ারলি ভ্যারি করবে। মানে হচ্ছে একদম নিউট্রাল এক্সিসে 0 হবে, উপরের দিকে বা নিচের দিকে বাড়তে থাকবে। এই অ্যাজাম্পশন আমাদের এখনো আছে। ম্যাম স্লাইড আসে নাই ম্যাম। ও স্লাইড আসে নাই, সরি, ওর সামনে নিয়ে দেখা আমি স্ক্রিনশট আরেকটা আমি বই থেকে পড়াচ্ছি, এখনো স্লাইড রেডি হয়নি। আসছে এবার বই আসছে, বই আসছে। আচ্ছা, এইটাই পড়াচ্ছি যে ধরো বেসড অন জিওমেট্রিক কনসিডারেশন এখনো ধরা হবে যে নরমাল স্ট্রেন, মানে এই যে এটা যদি নিউট্রাল এক্সিস হয়, এই যে জেড লেখা আছে যেখানে, এইখান থেকে উপরের দিকেও বাড়তে থাকবে, মানে লিনিয়ারলি, মানে একটা স্ট্রেট লাইন। একটা লিনিয়ারলি বলতে এরকম, দেখো লিনিয়ার ব্যাপারটা হচ্ছে লিনিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে দেখো দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গুলার ভাবে, মানে এই যে 0 থেকে ওদিকে বাড়তে থাকে, 0 থেকে এদিকেও বাড়তে থাকে, এটা হচ্ছে লিনিয়ার। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে এটা। তো যে the normal strain always vary linearly from 0 at the neutral axis of the cross section to a maximum at the farthest point of the neutral axis. স্ট্রেন তো আসলে স্ট্রেন মানে হচ্ছে কতটুকু টান থাকছে বা চাপ থাকছে।
চেইনের কিন্তু কোনো ইলাস্টিক লিমিট প্লাস্টিক লিমিটে চেইন তুমি যত ইচ্ছা টান দিবা তত বড় হবে তত ছোট হবে যত কম হবে। লিমিটটা হচ্ছে স্ট্রেস, একটা নির্দিষ্ট স্ট্রেস ক্রস করলে, মানে স্ট্রেস মানে হচ্ছে ধরো আমি স্ট্রেনের ব্যাপারটা বুঝাই, ধরো তোমার একটা জিনিস, ধরো একটা জিনিস মোটা, সেই জিনিসটাকেও তুমি 100 ফিট লোড দিয়ে টানলা, আবার একটা জিনিস চিকন সেই জিনিসটাকেও 100 ফিট লোড দিয়ে টানলা, দুটার ক্ষেত্রে কি স্ট্রেস সমান হবে? বলো তো, দুটার ক্ষেত্রে কি সমান হবে? কিন্তু কি সমান হবে না। ধরো দুইটাকেই টানলা, হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই হয়তো দুইজনই 2 ফিট করে করে বড় হয়ে গেল, সাপোজ এটা একটা মানে বানানো কথা, কিন্তু দুইটার ক্ষেত্রে কি জিনিসটা সমান হবে না? সমান হবে না হচ্ছে স্ট্রেস, কারণ স্ট্রেসের ফর্মুলা হচ্ছে লোড বাই এরিয়া। যে চিকন তার ক্ষেত্রে এরিয়াটা কম দেখে তার ক্ষেত্রে স্ট্রেস বেশি হবে। তো সেই কারণে এখন স্ট্রেসের একটা লিমিট আছে, যে একটা নির্দিষ্ট লিমিট পরে গেলে এই জিনিসটা ভাঙবে। খুবই খুবই কমন সেন্স। ধরো তুমি একটা দড়ি টানতেছো, ধরো অনেক টানলা, টানতে এক সময় দেখবো মাঝখানটা চিকন হয়ে এটা ছিঁড়ে গেছে। কেন? কারণ ওই টান খেতে এক সময় সেটা স্ট্রেসটা তার যে ম্যাটেরিয়াল প্রপার্টি, স্ট্রেসটা হচ্ছে একটা জিনিসের ম্যাটেরিয়াল প্রপার্টি। ধরো আমি এক ধরনের স্ট্রেস নিতে পারি, তুমি এক ধরনের স্ট্রেস নিতে পারো, সবার ক্যাপাসিটি এক না। এটা হচ্ছে যার যার পার্সোনাল প্রপার্টি, ইন্ডিভিজুয়াল প্রপার্টি। প্রতিটা ম্যাটেরিয়ালের সেরকম একটা প্রপার্টি আছে। স্টিলের ক্ষেত্রে স্ট্রেস মানে ব্রেকিং স্ট্রেসটা একরকম, কাচের ক্ষেত্রে একরকম, সবার একরকম না। তো তোমাকে জানতে হবে ওইটার স্ট্রেস কত, ব্রেকিং স্ট্রেস বা ইল্ড স্ট্রেস, র্যাপচার স্ট্রেস, এগুলো অনেকগুলো নাম আছে, তোমরা এগুলো পড়ছো। তো সেটাই জানাটা, সেটাই আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করবো। তাহলে স্ট্রেনের সমস্যা না, স্ট্রেন সবসময় লিনিয়ারলি ভ্যারি করবে। এখন ব্যাপারটা যেটা তো গেল, এখন লিনিয়ারলি ভ্যারি করলো। এখন সেকেন্ড অ্যাসাম্পশনটা কি? Since there is only a resultant internal moment acting on the section, এগুলো একটু থিওরিটিক্যাল কথাবার্তা, আমি আস্তে আস্তে বলতেছি। The resultant force caused by the stress distribution must be equal to 0. এটার অর্থ হচ্ছে যে জিনিসটা এরকম, এটা তো তোমরা দেখবে আরসিসি যখন ডিজাইন করো তখন এগুলো কাজে লাগে। ধরো এই যে এখন উপরে এই যে ধরো একটা স্ট্রেন ডিস্ট্রিবিউশন আছে, নিচেও স্ট্রেন ডিস্ট্রিবিউশন আছে, এখন এই সব মিলায় ধরো তুমি এখানে একটা ফোর্স কাজ করবে, মানে এগুলোকে যদি তুমি লোড হিসেবে চিন্তা করো, তাহলে এইদিকেও একটা ফোর্স পাবা, ওই দিকেও একটা ফোর্স পাবা। এই ফোর্স গুলোর মোমেন্ট যখন তুমি নিউট্রাল এক্সিসের সাপেক্ষে নিবা, তখন সেই আলটিমেট মোমেন্টটা জিরো হবে। মোমেন্টটা জিরো হবে না, ফোর্সটা জিরো হবে, মানে উপরে যা ফোর্স থাকবে নিউট্রাল এক্সিসে, নিচে ওটা ফোর্স থাকবে, এটা হবে রেজাল্টেন্ট ফোর্স জিরো। হ্যাঁ, the resultant moment at the section must be equivalent to the moment caused by the stress distribution about the neutral axis. আর এটা হচ্ছে দুইটা ফোর্স মিলে, একটু পরে ছবি দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে, এখন তোমার কাছে অদ্ভুত লাগবে, দুই পাশের ফোর্স মিলে যে মোমেন্টটা দিবে সেটাই হচ্ছে ওই সেকশনের রেজাল্টেন্ট মোমেন্ট। এখন তুমি একটু বুঝার চেষ্টা করো, আমি কি বুঝাচ্ছি। বোঝানোর চেষ্টা করতেছি। এখন আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। এতক্ষণ যেটা বলতেছিলাম, কথাগুলো একটু শোনো, আমার আসলে এগুলো খুবই থিওরিটিক্যাল কথাবার্তা, মানে তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সাম ম্যাটেরিয়াল, ধরো স্টিল, tends to exhibit elastic perfectly plastic behavior when the stress in the material reaches sigma y, যেটা আমি একটু আগে বললাম, যে yield stress যখনই ক্রস করবে তখন কিন্তু সে একটা প্লাস্টিক বিহেভিয়ার শো করে। if the applied moment, ধরো কোনো বিমের উপর এমন লোড আছে যে সেটার জন্য মোমেন্ট হচ্ছে my, মানে yield মোমেন্টের সমান, তো সেটা দিয়ে তাহলে ওই বিমটা ইল্ডিং এ পৌঁছে যাবে। যেমন হচ্ছে এটা, এই যে এগুলো হচ্ছে সব ইল্ড স্ট্রেন। ইল্ড স্ট্রেসের সাথে যে স্ট্রেনটা সেটাকে ইল্ড স্ট্রেন বলে। স্টিলের সাথে ইল্ড স্ট্রেন কত বলো দেখি, তো বলতে পারবা কত? এগুলো তোমরা করার কথা, তোমরা যদি সেশন আর শুরু করে থাকো তাহলে কিন্তু প্রথমে এগুলো করানোর কথা। স্টিলের ক্ষেত্রে ইল্ড স্ট্রেন এপসাইলন ওয়াই হচ্ছে 0.003, মনে আছে কিনা জানি না, প্রথম চ্যাপ্টার আবার পড়বা, ঠিক আছে?
দেন উই ক্যান ডিটারমাইন এম ওয়াই, তাহলে ইল্ড মোমেন্টটা কত সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করবো। এই ফর্মুলা কি, ফর্মুলাটা সিম্পলি দেখো, ফর্মুলাটা হচ্ছে সিগমা ইকুয়াল টু এম সি ওভার আই। যেহেতু যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন হয় সেক্ষেত্রে আই হচ্ছে বিএইচ কিউব বাই 12, সি হচ্ছে সেকশনের অর্ধেক মানে নিউট্রাল এক্সিস থেকে একদম এক্সট্রিম ফাইবারের দূরত্ব। নিউট্রাল টোটাল হাইট যদি এইচ হয়, নিউট্রাল এক্সিস মাঝখানে, তো এক্সট্রিম ফাইবারের দূরত্ব এইচ বাই 2। আর এম ওয়াই যদি ইল্ড মোমেন্ট হয় সেখান থেকে আমরা ইল্ড মোমেন্টের জন্য লিখতে পাচ্ছি ইল্ড মোমেন্ট হবে এরকম একটা রেক্টেঙ্গুলার সেকশনের মধ্যে। এখন যদি কোনো কারণে ওই বিমের মধ্যে মোমেন্টটা ইল্ড মোমেন্টের থেকে বেশি হয় তাহলে কি হবে, দ্য টপ অ্যান্ড বটম অফ দ্য বিম উইল বিগিন টু ইল্ড। টপ এবং বটম সেকশনটা সবার আগে ইল্ড করবে, কারণ ওই জায়গায় স্ট্রেন সবচেয়ে বেশি, ওই পয়েন্ট গুলো সবার আগে পৌঁছাচ্ছে ইল্ড পয়েন্ট। সবাই কিন্তু যায় না, যেমন ধরো এই ফাইবারটা আর এই ফাইবারটা হচ্ছে ইল্ডে পৌঁছাচ্ছে, কিন্তু দেখো নিচের দিকে কিন্তু স্ট্রেন কম, তো তারা এখনো ইল্ডে পৌঁছায় নাই, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু খুব আস্তে আস্তে পড়তেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই জিনিসগুলো সবসময় দরকার হবে, এগুলো খুবই জরুরি থিওরি, ঠিক আছে। আমি এই থিওরিটা একটু আস্তে আস্তেই পড়াই। আচ্ছা, এখন যদি কোনো বিমের মোমেন্ট ধরো আমি, আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, তোমাদেরকে আমি বেন্ডিং স্ট্রেস পড়ানোর সময় একটা প্রবলেম করাইছিলাম, মনে আছে কিনা, যে বলছিলাম যে এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে বিমের প্রপার্টি, এটা হচ্ছে তাহলে বিমের লেন্থ। এখন আমাকে বলো যে বিমে কত কত লোড অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম, মনে আছে? এরকম প্রবলেম করাইছিলাম। তো তাহলে দেখো, তুমি যদি এখন মোমেন্টটা জানো, তুমি কিন্তু ধরো এটা যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে তুমি সেখান থেকে বের করতে পারবা যে ওই বিমে আমি ম্যাক্সিমাম কত লোড অ্যাপ্লাই করলে ওটা ইল্ডের মধ্যে থাকবে, এটাই হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আচ্ছা, এখন ধরো লোডটা যদি কাছ থেকে বাড়ে তো সেক্ষেত্রে এমওয়াই থেকে মোমেন্ট বেড়ে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে একদম এক্সট্রিম দুই ফাইবারের, দুইটা বটম এবং টপ ফাইবারের অফ দ্য বিম তারা ইল্ড করা শুরু করবে। এবং এখানে একটা ব্যাপার হবে, এগুলো আসলে থিওরি ডেভেলপ করা, বাস্তবে কি হয় তার সাথে মিল থাকবে, বাস্তবে কি হয় সেটা আল্লাহ আমাদের দিতে পারবে। কস্টিং এ রিডিস্ট্রিবিউশন, থিওরি যেটা মানে অ্যাজাম্পশন করবে যে যখনই ইল্ড হওয়া শুরু করবে সেখানে স্ট্রেস রিডিস্ট্রিবিউশন হবে পুরো ক্রস সেকশনের মধ্যে, যতক্ষণ না করে আনটিল মোমেন্ট is stable. If this process normal strain distribution as shown in figure, এরকম যদি strain distribution হয়, then the corresponding normal stress distribution is determined from the stress strain diagram shown in figure 6. এই দেখো, স্ট্রেন কিন্তু এভাবেই বাড়বে ট্রায়াঙ্গুলার, কিন্তু স্ট্রেসে কি হবে, ধরো যে অংশটুকু পর্যন্ত ইলাস্টিক পার হয়ে গেছে তার উপরের অংশ আমি ধরে নিব, স্ট্রেস আর বাড়বে না, স্ট্রেস কিন্তু আর বাড়ানো যাবে না, স্ট্রেস ফিক্স থাকবে। আর কিন্তু সেখানে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন না দিলে আমরা যতটুকু পর্যন্ত ইল্ড হয়ে গেছে তার উপর পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন, যতটুকু পর্যন্ত ইল্ড হয় না সেখানে ট্রায়াঙ্গুলারই থাকবে, আর যেখানের পরে ইল্ড হয়ে গেছে সেখানে আমরা একটা রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন অ্যাজাম্পশন করে নিই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, যে দেখো ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। এখন এই প্রত্যেকটা ফোর্স ডিস্ট্রিবিউশনের জন্য দেখো এখানে একটা একটা করে কম্প্রেসিভ ফোর্স, উপরের দিকে যেহেতু কম্প্রেশন হয় উপরের দিকে কম্প্রেসিভ ফোর্সকে C1 এবং C2 দিয়ে রিপ্রেজেন্ট করে, নিচের দিকে টেনসাইল ফোর্সকে T1 এবং T2 দিয়ে রিপ্রেজেন্ট করে। এতটুকু বুঝছো কেন একটু বলো? বুঝছো কি বুঝাতে চাইছি আমি? হ্যাঁ, কথা নাই কেন? হ্যালো, কি বোঝাতে চাচ্ছি? কারো কোনো কথা নেই কেন? আমার একবার একটু বুঝালে ভালো হয়। কি মানে আমি আসলে কি করাতে চাচ্ছি বুঝছো? প্রথম কথা হচ্ছে যে মানে ধরো মানে কোন একটা জিনিস যখন ইলাস্টিক বা প্লাস্টিক ভাবে বাড়ে, যে দেখো স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশনটা দেখো, যতক্ষণ পর্যন্ত ইলাস্টিক এটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে কি এটা বাড়লে এটাও বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, এটা বাড়লে এটা বাড়বে, মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স বাড়লে ওয়াই বাড়বে। এখানে এক্স মানে হচ্ছে স্ট্রেন, এখানে ওয়াই মানে হচ্ছে স্ট্রেস।
যতক্ষণ পর্যন্ত লিনিয়ার টুকু এটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট, ইলাস্টিসিটি। কিন্তু যখনই এইটা একটা নির্দিষ্ট পয়েন্ট এপসাইলন ওয়াই পার হয়ে যাবে, ধরো একটা ভ্যালু, ধরো 0.003 স্ট্রেন যখন পার হয়ে যাবে, তখন কিন্তু সে আর ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে না, তখন সে প্লাস্টিক লিমিটে ঢুকে যাবে, তখন কাজটা হয়ে যাবে এরকম, মানে এটা বাড়তে থাকবে কিন্তু এই জিনিসটা আমার ফিক্সড হয়ে যাবে। মানে এইটা আমরা অ্যাজাম্পশন অ্যানালাইসিসের জন্য এইভাবে ধরে নিব, বাস্তবে এরকম হয় না। বাস্তবে এটা তখনও এটা একটু পর্যন্ত ফিক্স থাকে, এরপরে সে আবার বাড়তে থাকে, বাড়ার পর একটা জায়গায় গিয়ে ভেঙে যায়। এটুকু ক্লিয়ার? টেস্টের জায়গাটা মানে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? মানে বলতে ইলাস্টিক লিমিট পর্যন্ত তারা লিনিয়ারলি বাড়ে, যখন ইলাস্টিসিটি পার হয়ে যায় তখন ধরে নিবে যে স্ট্রেন কিন্তু বাড়বে। যেমন দেখো স্ট্রেন কিন্তু স্ট্রেনের মতোই বাড়বে, স্ট্রেনের উপর তো কোনো নিষেধাজ্ঞা নাই, স্ট্রেন স্ট্রেনের মতো বাড়বে। ওটা তুমি 0.003 কেন, যতক্ষণ পর্যন্ত সে মানে ভাঙবে না ততক্ষণ পর্যন্ত তুমি বাড়াইতে পারবে। হ্যাঁ, মানে টানতেছো টানতেছো বাড়তে থাকবে, স্ট্রেন বাড়াতে কোনো সমস্যাটা হবে তখন আমরা স্ট্রেসের ক্যালকুলেশনটা তো করতে পারি না, কারণ স্ট্রেসটা হচ্ছে তখন না লিনিয়ার থাকে না। এখন তখন সে কিরকম হয়ে যায় সেটা তো আসলে ম্যাটেরিয়াল, তুমি তো একবার স্পেসিফিকলি বলতে পারো না। তো আমরা যেটা অ্যাজাম্পশন করি যে যখনই এপসাইলন ওয়াই পার হয়ে যাবে ধরে নিব যে সব জায়গায় স্ট্রেস হচ্ছে সিগমা ওয়াই। এটাই হচ্ছে এটার এই ফিগারটার সিগনিফিকেন্স। দেখো ইলাস্টিসিটি পার যতক্ষণ পর্যন্ত ইলাস্টিক ততক্ষণ পর্যন্ত সে লিনিয়ারলি বাড়তেছে, যখনই ইলাস্টিসিটি পার হয়ে গেছে দেখো মানে এটা ওয়াই ওয়াই ধরতেছে, মানে এই জায়গায় ধরো মানে এই যে এপসাইলন ওয়াই পার হয়ে গেছে, এখনই যত স্ট্রেনই আসুক না কেন, এপসাইলন ওয়াই এর পরে যত বাড়ুক না কেন, এটা আমরা আর বাড়াবো না, এটাকে আমরা সিগমা ওয়াই তে ফিক্স করে দিই। এটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা কি বলছে? হ্যাঁ, এটা হচ্ছে Yes, ma'am. অ্যানালাইসিসের খাতিরে, অ্যানালাইসিসের খাতিরে আমরা এইভাবে কাজ করব, কারণ আমার পক্ষে আসলে জানা সম্ভব না যে এই জায়গায় আসলে তখন কি রকম ডিস্ট্রিবিউশন হবে, এটা আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব না। তো বিভিন্ন যারা মানে যারা এই ব্যাপারে রিসার্চ করেছে বা যারা বিভিন্ন অ্যানালাইসিস করে দেখেছি, যদি তুমি শুধু মানে ইলাস্টিক লিমিটের পর লিমিটের পর যদি তুমি স্ট্রেসটাকে ইলাস্টিক স্ট্রেসের সমানই ধরে নাও মানে সিগমা ওয়াই, তাহলে আমরা যে অ্যানালাইসিস করব সেটা মোটামুটি আমাদেরকে একটা রিজনেবল অ্যানালাইসিস দিবে। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের সিগমা ওয়াই ফিক্সড হয়ে যাবে, আর বাড়বে না। দেখো স্ট্রেন বাড়বে, যে দেখো স্ট্রেন ডিস্ট্রিবিউশন কিন্তু এটা, কিন্তু স্ট্রেস ডিস্ট্রিবিউশন হবে এটা। ঠিক আছে, এটা কিন্তু এই লিমিটের পরে যাবে। এই যে দেখো এখানে দেখাইছে এই যে এইখানে এপসাইলন ওয়াই পাস হচ্ছে, কিন্তু তারপরও স্ট্রেন লিনিয়ারলি বাড়তেছে। কিন্তু আমরা যখন স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো এপসাইলন ওয়াই যেখানে হয়েছে সেখানের পর থেকে স্ট্রেসটাকে ফিক্স করে নেব, সেটা একটা রেক্টেঙ্গুলার ব্লক হবে। এখন যেটা কথা, এখন একটা জিনিস বুঝো যে এই যে স্ট্রেস 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 মানে কি, ধরো জিনিসটা এই জায়গায় যে দেখো এই জায়গায় অ্যারো চিহ্নটা দেখাচ্ছে ভিতরের দিকে আর এই জায়গায় দেখাচ্ছে বাইরের দিকে। তোমাদেরকে আমি আগেও বলছি যে হাতটাকে তুমি যদি একটু বাঁকা করো উপরের দিকে, ধরো পানি ধরে রাখবা, তখন তোমার হাতের উপরের ফাইবার গুলো কি হয়, কম্প্রেসড হয়, নিচের ফাইবার গুলো টেন্সড হয়। কম্প্রেসড হওয়ার জন্য অবশ্যই তার মানে সেখানে কি ফোর্স আছে, একটা কম্প্রেসিভ ফোর্স আছে। কোন একটা জিনিসকে যদি তুমি চাপ না দাও মানে সংকুচিত না করো, সে কি কম্প্রেসড হবে? হবে না। কোন একটা জিনিসকে যদি টান না দাও সে তাহলে মানে বাড়বে না। তো তার মানে এই যে এখানে যে স্ট্রেস টেন, এটার জন্য এখানে অবশ্যই একটা কম্প্রেসিভ ফোর্স আছে এবং এই দিকে টেনসাইল ফোর্স আছে। এই যে দেখো এই ফোর্স ডিস্ট্রিবিউশন গুলো দেখাচ্ছে এখানে। এই দেখ এখন এই যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য কম্প্রেসিভ, ধরো ট্রায়াঙ্গুলার একটা ডিস্ট্রিবিউশন, সেখানে একটা কম্প্রেসিভ ফোর্স ধরা হয়েছে C1, উপরে আরেকটা রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন, সেখানে কম্প্রেসিভ ফোর্স হচ্ছে C2, নিচের দিকে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য টেনসাইল ফোর্স, এটা আবার টেনসাইল হচ্ছে, সেটা হচ্ছে T1 আর আরেকটা হচ্ছে T2। এটা ক্লিয়ার কিনা বলো, যে কম্প্রেসিভ ফোর্স টেনসাইল ফোর্সের ব্যাপারটা বুঝছো? বুঝছো কিনা বলো? বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি ম্যাম। মানে এই যে স্ট্রেস টেন ডেফিনেটলি এই সংকুচিত হওয়ার জন্য বা প্রসারিত হওয়ার জন্য এখানে কিছু ফোর্স আছে, সেই ফোর্স গুলোকে আমরা এখন মানে এক্সপ্রেস করি। আমরা আসলে আস্তে আস্তে যাচ্ছি, প্রথমে আমাদের স্ট্রেন ডিস্ট্রিবিউশন দেখতে হবে, এরপরে আসবে স্ট্রেস, স্ট্রেস থেকে আমরা বের করব ফোর্স। ফোর্সটা যখন এখন দেখো এই ফোর্স গুলো যখন এখানে কাজ করতেছে তখন ডেফিনেটলি এই নিউট্রাল এক্সিসের সাপেক্ষে ফোর্স থাকলে তখন তারা একটা কি ক্রিয়েট করবে বলো তো, এখানে
কি ক্রিয়েট করবে যখন তার সাথে নিউট্রাল এক্সিসে একটা ডিসটেন্স থাকবে? কি ক্রিয়েট করবে? মোমেন্ট। মোমেন্ট। সেই মোমেন্টটাই হচ্ছে আসলে এই সেকশনের ইন্টারনাল মোমেন্ট। বুঝতে পারছো? এখন সেই মোমেন্টটার ভ্যালুই আমরা বের করার চেষ্টা করব। এখন দেখো তাহলে এই C1 C2 আসছে। এখন তাহলে এই যে এইখানে C1 C2 T1 T2 ভ্যালু বের করো। আপাতত যেহেতু দুইটাই রেক্টেঙ্গুলার ব্লক এবং দুই দিকে সমান সমান ধরেছে, তো T1 C1 এর ভ্যালু এক হবে, T2 C2 এর ভ্যালু এক হবে। T1 C1 এর ভ্যালুটা দেখো, এই যে দেখো হাফ, এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে কত? সিগমা ওয়াই, উচ্চতা হচ্ছে ওয়াই ওয়াই, ভূমি ইন্টু উচ্চতা, আর এই পুরো ব্লকটার উইডথ হচ্ছে বি। বুঝতে পারছো? দেখো এই যে এই ছবিতে আসো, হাফ ইন্টু এই ভূমি হাইট হচ্ছে ওয়াই ওয়াই, ওয়াই এর মধ্যে একটা সাফিক্স ওয়াই আছে, আর স্ট্রেস হচ্ছে সিগমা ওয়াই মানে ভূমি। আর মানে তুমি একটা জিনিস চিন্তা করো, আসলে ফোর্স পাও কিভাবে? ফোর্স হচ্ছে এরিয়াকে স্ট্রেস দিয়ে গুণ দিলে কি পাবা? ফোর্স মানে কি? আর বলো তো, ফোর্স ইকুয়াল টু কি? কাকে কাকে দিয়ে গুণ দিতে হবে বলো দেখি। স্ট্রেস ইনটু এরিয়া। বলো। হ্যাঁ, স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এই জায়গায় স্ট্রেস কত? স্ট্রেস হচ্ছে সিগমা ওয়াই, ঠিক আছে? আর এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু ওয়াই ওয়াই। তো এরিয়াকে সিগমা ওয়াই দিয়ে গুণ দিলে এখানকার কম্প্রেসিভ ফোর্সটা পাচ্ছে। আর রয়েছে এখানকার একটা রেক্টেঙ্গুলার ব্লক। রেক্টেঙ্গুলার ব্লকের হাইট হচ্ছে কত? হাইট হচ্ছে টোটাল, এই যে এইটার হচ্ছে h মাইনাস টু, h ভাগ টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়াই, এটা হচ্ছে হাইট এই যে অংশটা। আর ওদিকে উইডথ হচ্ছে বি, তো এরিয়া হচ্ছে h মাইনাস টু ওয়াই ওয়াই আর বি, আর স্ট্রেস হচ্ছে কত? স্ট্রেস হচ্ছে সিগমা ওয়াই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখানকার কম্প্রেসিভ ফোর্স বা টেনসাইল ফোর্স। এতটুকু বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. এটা হলে এই হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, টেনসাইল ফোর্স, মানে এরিয়াকে স্ট্রেস দিয়ে দিয়ে গুণ দিন, ঠিক আছে? তাহলে এখন ফোর্স বের হয়ে গেল। এখন আমি বের করব হচ্ছে এই সবগুলো ফোর্স মিলে কত মোমেন্ট ক্রিয়েট করছে। এই দেখো, তাহলে মোমেন্ট ইকুয়াল লিখবো T1 ইনটু এটার ডিসটেন্স। দেখো ডিসটেন্স গুলো বুঝতে পারো না, T1 এবং C1 দুইটাই আসলে কি ধরনের স্ট্রেস ডিস্ট্রিবিউশন পাচ্ছে তুমি বলো তো? ফোর্সের প্যাটার্নটা কিরকম? ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার হলে এগুলো সেন্ট্রয়েড কোথায় কাজ করে? নিচের মোটা অংশ থেকে 1/3, নিচের চিকন অংশ থেকে 2/3। এই দেখো, এটা ভালো করে দেখো, এই যে একটা ট্রায়াঙ্গেল, দেখো এই ট্রায়াঙ্গেল, এটা হাইট কত? ওয়াই ওয়াই। তাহলে সেন্টার থেকে এটার সেন্ট্রয়েডের হাইট কত হবে? ওয়াই ওয়াই, 2/3 অফ ওয়াই ওয়াই। ক্লিয়ার? এই দেখো 2/3 অফ ওয়াই ওয়াই, 2/3 অফ ওয়াই ওয়াই, P1 C1। ওকে, এই দেখো ফোর্স গুলোর মোমেন্ট দিচ্ছে, দেখো C1 ইনটু এই যে ডিসটেন্স, P1 ইনটু ডিসটেন্স, সবগুলো একই দিকে যাচ্ছে, এই কারণে প্লাস হচ্ছে। হ্যাঁ, এখন আসছে T2, T2 আর C2 এর হাইটটাও আসলে বের করতে পারবে কিভাবে? ওয়াই ওয়াই প্লাস হচ্ছে এটার অর্থ। ক্লিয়ার? দেখো এবার এটাকে সিম্পলিফাই করে ফাইনালি ফর্মুলা পাচ্ছে হচ্ছে মোমেন্টের জন্য এটা। এটা বুঝতে পারছো কিনা দেখো। এটা মানে তোমাকে সিম্পলিফাই করতে হবে, কিন্তু কিভাবে লিখেছে এটা বুঝছো কিনা দেখো। এই যে দেখো সবগুলো ফোর্সের মোমেন্ট, মোমেন্ট ফোর্স ইনটু মোমেন্ট আর্ম, ফোর্স ইনটু মোমেন্ট আর্ম, ফোর্স মোমেন্ট আর্ম, ফোর্স মোমেন্ট আর্ম, এগুলো সব যোগ বিয়োগ করে ফাইনালি এটা পাচ্ছে। এই মোমেন্টটা হচ্ছে আসলে এই সেকশনের কি ধরনের মোমেন্ট? কি ধরনের মোমেন্ট? এইটা হচ্ছে এটা কোন জিনিসটা কনসিডারেশনে নেওয়ার পর তুমি এই মোমেন্টটা করতে বলো তো? কোন জিনিসটা কনসিডারেশনে নিচ্ছে বলো তো অ্যানালাইসিসে? বলতে পারবা? প্লাস্টিক প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি। তাহলে দেখো এই মোমেন্টটা হচ্ছে তুমি ম্যাটেরিয়ালটার প্লাস্টিক প্রপার্টি কনসিডারেশনে নেওয়ার পরে এই ইকুয়েশনটা পাচ্ছ। এখন একটা জিনিস দেখো, এখন দেখো আমরা প্রথমে বের করছিলাম, খেয়াল আছে? সিগমা ইকুয়াল টু এমসি ওভার আই দিয়ে ইল্ড মোমেন্ট বা ইলাস্টিক মোমেন্টটা বের করছিলাম। ইলাস্টিক মোমেন্টের ফর্মুলা দেখো, এটা পাইছিলাম। এটা সবই কিন্তু একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য করছে, কারণ টিপিক্যালি আমাদের সেকশনগুলো রেক্টেঙ্গুলার থাকে।
এটা অন্য সেকশন হলে এটা চেঞ্জ হয়ে যাবে। তা আপাতত রেক্টেঙ্গুলার সেকশন, ধর একটা বিম তো সলিড রেক্টেঙ্গুলার সেকশনই হবে ইউজুয়ালি, তো সেটার জন্য আমরা বের করতেছি আর কি। দেখো ইল্ড মোমেন্ট হচ্ছে এটা, এই ফর্মুলাতে দেখো এই যে 1/6 BH² সিগমা ওয়াই, দেখো এখানে কিছু অংশ এটার মতো, তো এইখানে যদি ওইটাকে রিপ্লেস করো তুমি ফাইনালি পাও যে এই মোমেন্টটা হচ্ছে 2/3 অফ ইল্ড মোমেন্ট, তার সাথে হচ্ছে আরেকটা টার্ম আসে। আচ্ছা এইটাই হচ্ছে তাহলে এখন মোমেন্টের ইকুয়েশন প্লাস্টিসিটি কনসিডার করে, এটাকে তাহলে আমরা প্লাস্টিক মোমেন্টও বলতে পারি। তাহলে এখন যেটা করা যায়, এখন তোমাকে বের করতে হবে যে প্লাস্টিক মোমেন্ট এবং ইলাস্টিক মোমেন্টের মধ্যে রেশিও কত, সেইটাকে বলা হয় হচ্ছে শেপ ফ্যাক্টর। এটাকে কে দিয়ে ডিফাইন করা হয়, যেটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট এবং ইলাস্টিক মোমেন্টের রেশিও। এটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে, দেখো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শেপ ফ্যাক্টর, these values specifies the additional moment capacity that a beam can support beyond its maximum elastic moment. For example, equation 632 মানে হচ্ছে এই ইকুয়েশন যদি আমরা চিন্তা করি, a beam having a rectangular section has a shape factor of k is equal to 1.5. Therefore, this section will support 50% more bending moment than its maximum elastic moment when it becomes fully plastic. কথাটা কি বুঝেছো কি বলছে? বলছে যে এই ফ্যাক্টরটা দিয়ে বোঝা যায় যে হচ্ছে ধরো তুমি যদি একটা বিমকে ইলাস্টিক হিসেবে চিন্তা করো, তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটি কত, এবং তার মধ্যে প্লাস্টিসিটি যদি দিয়ে চিন্তা করো, তাহলে তার মোমেন্ট ক্যাপাসিটি যদি নরমালি ধরো এই যে এই বিমের ক্ষেত্রে, একটা রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর পাচ্ছে হচ্ছে 1.5, তার মানে বোঝা যাচ্ছে রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে যদি তুমি প্লাস্টিসিটি কনসিডার করে মানে মোমেন্ট ক্যাপাসিটি বের করো, তাহলে তুমি আরো 50% বেশি ক্যাপাসিটি পাবে, মানে আরো বেশি লোড তুমি বিমটাকে ক্যারি করছো, সেটা প্রায় মোমেন্ট এবং ক্যাপাসিটি 50% বেড়ে যাবে। এটা কিন্তু অনেক হিউজ। ধরো তুমি যেখানে 2 কিলো নিউটন লোড অ্যালাউ করবে, আর এখন তুমি ধরো 3 কিলো নিউটন লোড অ্যালাউ করতে পারছো, এটা কিন্তু অনেক হিউজ। তো তার মানে কেন বুঝতে পারছেন যে আমাদের প্লাস্টিক অ্যানালাইসিসটা জানা দরকার, এই কারণে আমাদের প্লাস্টিক অ্যানালাইসিসটা জানা দরকার। ঠিক আছে, ওকে, বুঝছো এতটুকু? শেপ ফ্যাক্টরের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, আমি এখন একটা অঙ্ক দেখা দিব তোমাদের। রেসিডিউয়াল স্ট্রেসটা পড়ানোর আর সময় পাবো কিনা আমি বুঝতে পারছি না, বাট এই টপিকটাও পড়ে নিবে। এই যে দেখো রেসিডিউয়াল স্ট্রেস, তোমাদের যদি মনে হয় যে তোমাদের কিছু বুঝতে, যে কোনো টপিক শুরু থেকে শেষ পর্যন্ত এখন যা পড়ালো, তোমাদের যদি মনে হয় যে তোমরা বুঝতেছো না, আর আমার থেকে বোঝার দরকার আছে, তোমরা আমাকে বলবা, সমস্যা নেই, আমি আরেকটা ক্লাস করবো। আরেকটা কেন, প্রয়োজন হলে ক্লাস করবো, যদি প্রয়োজন হয়। রেসিডিউয়াল স্ট্রেসটা পড়বা, আমি এটা আর মানে এখন পড়াতে গেলে আমি অঙ্কটা দেখাতে পারবো। রেসিডিউয়াল স্ট্রেসটা পড়বা, এই টপিক এই টার্ম গুলা জানা খুব জরুরি, এগুলো অবশ্যই শিখতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত মোটামুটি ছিল রেসিডিউয়াল স্ট্রেস, তারপরে হচ্ছে এতটুকু পর্যন্ত পড়বা। এই যে এই ইম্পর্টেন্ট মানে অঙ্কের আগ পর্যন্ত থিওরি গুলো পড়বা, আমি শিটে লিখে দিব। আচ্ছা এখন এই প্রবলেমটা একটু দেখি আমরা। এটা হচ্ছে একটা আই সেকশন, ধরো এটা একটা ইলাস্টিক পারফেক্ট প্লাস্টিক ম্যাটেরিয়াল, সিগমা ওয়াই হচ্ছে 36 কেসে, ডিটারমাইন দ্য শেপ ফ্যাক্টর ফর দ্য বিম। তাহলে শেপ ফ্যাক্টর বের করব আমি। শেপ ফ্যাক্টর বের করার জন্য প্রথমে আমার কাজ হবে আই বের করা। আই বের করব কারণ হচ্ছে আমি সেখান থেকে কি বের করব, ইল্ড মোমেন্ট বের করব এমসি ওভার আই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এতটুকু তো কোনো সমস্যা নাই, আছে? এতটুকু তো কোনো সমস্যা আছে? বলো, কথা বলো, নাহলে কেন বুঝবো। ইল্ড মোমেন্ট বের করা পর্যন্ত তো কোনো সমস্যা নেই। ফর্মুলা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু এমসি ওভার আই, এম মানে হচ্ছে ইল্ড মোমেন্ট, সেটা বের করবো আমরা। সি হচ্ছে এই সেকশনের জন্য যা আসে, সি মানে হচ্ছে দেখো টোটাল সেকশনটা 10 ইঞ্চি, তো সি হবে এই 10 এর অর্ধেক, মানে একদম এই ফাইবারে বা নিচের ফাইবারে, তো সি হবে 5 আর আই 211 বের করছে, সেখান থেকে ইল্ড মোমেন্ট পাচ্ছি 1519.5 ইঞ্চি। আচ্ছা এখন তোমার যেটা, এখন প্লাস্টিক মোমেন্ট বের করবো। প্লাস্টিক মোমেন্ট কিভাবে বের করবো, কিভাবে দেখাচ্ছিলাম যে যতগুলো স্ট্রেস ব্লক আছে সেগুলোতে আমরা স্ট্রেস ব্লক গুলাতে ওই যে ফোর্স বের করবো, ফোর্স বের করে মোমেন্ট বের করবো। এখন দেখো এখানে
অ্যাজ ইউজুয়াল ফোর্স ধরো যে এখানে এখানে ধরেছে যে যে উপরের গুলা সব ইল্ড হয়ে গেছে, হ্যাঁ, নিচেও এতটুকু ইল্ড ক্যাপাসিটির মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে 36 হচ্ছে এখানকার ইল্ড ক্যাপাসিটি। এই ছবি দেখো 0.5 ইন্টু হচ্ছে 4.5 ইঞ্চি, এটা হচ্ছে এটার অর্ধেক। ঠিক আছে, এখানে সব ধরে নিচ্ছে যে ইল্ড হয়ে গেছে, তাহলে প্লাস্টিক ক্যাপাসিটি কত হবে? যখন ইল্ড হয়ে যায় তাহলে পুরাটাই রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন হয়ে যায়। রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন হলে তুমি জাস্ট রেসপেক্টিভ এরিয়া গুলোকে এয়া দিয়ে গুণ দিবা, সিগমা ওয়াই দিয়ে গুণ দিবা, মানে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার স্ট্রেস এরিয়া, সেটা স্ট্রেস হচ্ছে 36। তো তুমি এখান থেকে পাবে 81 কি, তোমরা ক্যালকুলেশন গুলো দেখতে হবে, আমি মুখে বলে তার এত কিছু বুঝাতে পারবো না, যেহেতু এই সেকশনের এরিয়া 4.5 ইন্টু 0.5, সেই কারণে এটা এরকম আছে। তাহলে 144। এখন যার যার এরিয়াকে ডিসটেন্স দিয়ে গুণ দিয়ে প্লাস্টিক মোমেন্ট পাইছে হচ্ছে 1732। শেপ ফ্যাক্টর বের করে দেখছে যেটা 1.14 আসে, তার মানে বোঝা যাচ্ছে যে এই বিমের ক্ষেত্রে যদি প্লাস্টিসিটি কনসিডারও করে, আসলে ম্যাক্সিমাম কতটুকু বেশি কন্ট্রিবিউশন পাওয়া যায় বলো তো? কত বাড়ে, কত বাড়ছে বলো তো? ম্যাম 40%, 40% না, মাত্র 14%। 14%। হ্যাঁ হ্যাঁ 14%, এটা খুবই কম, খুব একটা বেশি বাড়ে না। কেন খুব বাড়ে নাই বলো তো? এটার ক্ষেত্রে কি মনে হয়, কারণটা কি, কেন বাড়ে নাই খুব একটা বলো তো? কারণ হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশনের পুরো সেকশনটা আসলে একটা সলিড সেকশন, ওইখানে তুমি এরিয়াটা অনেক বেশি পাবে। এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এটা অনেক বেশি পাবে। এখানে কিন্তু এরিয়াটা খুব কমে যাচ্ছে, কারণ এই জিনিসগুলো খুব চিকন, এটা আই সেকশন তো, মাঝখানটা চিকন। ধরো এটা যদি মোটা থাকতো, পুরোটা সলিড থাকতো, তখন তোমার এরিয়াটা অনেক বেশি আসছে। এরিয়া বেশি আসলে তুমি আলটিমেটলি মোমেন্টও বেশি পাবে, কিন্তু যেহেতু জিনিসটা আসলে সেকশনটা খুব একটা মোটা না, সেই কারণেই মানে প্লাস্টিক অ্যানালাইসিস করেও এটাতে খুব বেশি সুবিধা পাওয়া গেল না। মানে যা বাস তুমি জানতে পারলে সেই ফ্যাক্টরটা বোঝায় যে আসলে প্লাস্টিক মোমেন্ট আর ইলাস্টিক মোমেন্টের মধ্যে এটা কত। তাহলে এরকম এই অঙ্কগুলো আরো আছে, এগুলো দেখবা, তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাতে পারো, আমি প্রয়োজন হলে তোমরা যদি মনে করো যে ক্লাস করবে তাও করাতে পারো, না হলে নিজেরা করে দেবে, আমার ক্লাস করাতে কোনো আপত্তি নেই, জানালে হবে। ঠিক আছে মিস একটা কোশ্চেন। হ্যালো বলো। মিস, টি সেকশন বলো। আর লিনিয়ার হবে না মিস, ইয়াটা আপনার যে কোনটা? ডিস্ট্রিবিউশনটা লিনিয়ার হবে না টি সেকশনে, এটা কি রকম হবে মিস? এটা কি বের করতে হবে? কোনটা? না না না, কি কি লিনিয়ার হবে না? টি সেকশনে কি রকম হবে মিস? এটা তো আর সিমেট্রিক্যাল না। এইটা স্ট্রেন ডিস্ট্রিবিউশন তো সবসময় লিনিয়ারই, এরকমই হবে, এটা এরকমই হবে। এখন স্ট্রেন ডিস্ট্রিবিউশন এরকমই হবে। এখন ওইখানকার সেকশনের প্রপার্টির উপর ডিপেন্ড করবে ইয়া করতে হবে, ফোর্স করতে হবে। কোনটা লিনিয়ার হবে না? স্ট্রেন ইজ অলওয়েজ লিনিয়ার, যে কোনো সেকশনই হবে। এটা তো সেকশনের উপর ডিপেন্ড করতেছে না আসলে, তুমি একটা জিনিসকে টানতেছো বা চিকন করতে চাপ দিচ্ছ, কতটুকু টান, এটা ভ্যারিয়েশনটা লিনিয়ারই হবে অলওয়েজ। এটা স্ট্রেন ডিস্ট্রিবিউশন এরকম অলওয়েজ এটা হবে। এখন এই বিমের ক্ষেত্রে ধরে নিচ্ছে যে এটা পুরাটাই প্লাস্টিক লিমিটে চলে গেছে, মানে এই পুরাটা লিনিয়ার, কিন্তু একবারে 0 থেকে শুরু করে এটা পুরাটাই এপসাইলন ওয়াই এর থেকে বেশি। সেক্ষেত্রে আমার পুরো ডিস্ট্রিবিউশনটাই রেক্টেঙ্গুলার ধরে ফেলছে ওরা। রেক্টেঙ্গুলার ধরলে তোমার জাস্ট ওই রেসপেক্টিভ এই রেক্টেঙ্গুলার এরিয়া গুলোকে সিগমা ওয়াই দিয়ে গুণ করতে হবে। ফোর্স বের করতে হলে আমার কি লাগে? স্ট্রেস ইনটু এরিয়া। স্ট্রেস তো অলওয়েজ সিগমা ওয়াই, আর ওইখানকার এরিয়া ওগুলো ট্রায়াঙ্গুলার আর ধরেও না, জাস্ট এইখানে যেরকম রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন হচ্ছে পুরো বিমটাতে ওই রেক্টেঙ্গুলার ধরেই দেখো অনেক কম পাচ্ছে, খুব বেশি পায় না। তার মানে এই ধরনের আই সেকশনের বিমের জন্য হয়তো বা তোমাকে বের করে বলতে হবে যে হয়তো বা আসলে মানে এই বিমটার ক্ষেত্রে আজকে খুব একটা বেশি মানে সুবিধা পাওয়া যাচ্ছে না প্লাস্টিক অ্যানালাইসিস করার পরে। ঠিক আছে, এই যে এখানে কি বলছে, এখানে ধরেই নিচ্ছে যে প্লাস্টিক মোমেন্ট কজেস দ্য স্টিল ওভার দ্য এন্টায়ার ক্রস সেকশন অফ দ্য বিম টু ইট, মানে পুরো বিমটাই ইল্ডে পৌঁছে গেছে, মানে একদম টপ টু বটম। হ্যাঁ, সো দ্যাট দ্য নরমাল ডিস্ট্রিবিউশন লুক লাইক এরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে। দেখো রেক্টেঙ্গল, সব রেক্টেঙ্গল দেখছো, এই কারণে কি করছে, এরিয়া ফ্যামিলি বের করছে। দেখো এই যে
স্ট্রেস হচ্ছে 36, এরিয়া হচ্ছে জাস্ট এরিয়া। এরিয়া কিরকম এই দেখো 4.5 ইন্টু 0.5, এই যে এই জায়গার থিকনেস কত 0.5, হাইট কত 9 এর অর্ধেক 4.5, তো 4.5 ইন্টু 0.5। আবার এই জায়গার থিকনেস কত, এই জায়গার থিকনেস হচ্ছে 0.5, বিট কত 8, এই যে দেখো 0.5 বিট 8 36। ঠিক আছে, এরকম দুইটা ব্লক আছে উপরে নিচে, তো এইগুলো 81 ইন্টু এটার হাইট দিয়ে গুণ দিচ্ছে, 144 ইন্টু এটার হাইট দিয়ে গুণ দিচ্ছে, আবার 2 দিয়ে গুণ দিচ্ছে, কারণ দুই পাশে দুইটা আছে, মোমেন্ট আছে। ঠিক আছে, স্ট্রেন অলওয়েজ মানে যে লিনিয়ার, কিন্তু স্ট্রেন যখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে স্ট্রেন যখন মানে ইলাস্টিসিটি পার হয়ে যায় তখন স্ট্রেসটা মানে রেক্টেঙ্গুলার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? স্ট্রেন লিনিয়ারি, কিন্তু যখন স্ট্রেনটাকে আমরা ধরবো যে ইলাস্টিক লিমিট বা ইল লিমিট পার হয়ে গেছে তখন আমাদের স্ট্রেসটা রেক্টেঙ্গুলার হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন। এই যে দেখো এখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আছে, এটা সব রেক্টেঙ্গল করে। ঠিক আছে, তাহলে এরকম আরো অঙ্ক কিছু আছে, দেখো মনোযোগ দিয়ে দেখে ইনশাল্লাহ বুঝবা। আচ্ছা, এখন রেসিডুয়াল স্ট্রেসটাকে একটু পড়াই দিব, দেখি আমার একটু পড়ানো আছে। এটা আমি এইটা দেখো এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? কি দেখা যায় এখন, বই না স্লাইড? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে, রেসিডুয়াল স্ট্রেস সবুজ রঙের স্লাইডটা। বই দেখা যাচ্ছে, বই রেসিডুয়াল স্ট্রেসের বই দেখা যাচ্ছে ম্যাম। তাহলে বই, এই যে রেসিডুয়াল স্ট্রেসের সংজ্ঞাটা দেখো। Residual stresses are stresses that remain in a solid material after the original cause of the stress has been removed. Residual stress মানে ওই যে আমি যেটা বললাম প্রথমে, ধরো একটা ইলাস্টিক ব্যান্ড নিলা, ব্যান্ডটাকে টানতে 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 যখন সেটার অরিজিনাল মানে লিমিট পার হয়ে যাবে তখন তার মধ্যে একটা পার্মানেন্ট স্ট্রেস থেকে যাবে, মানে পার্মানেন্ট একটা ডিফর্মেশন থেকে যাবে। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে রেসিডুয়াল, মানে ওই পার্মানেন্ট স্ট্রেসটাই হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস। কখনো কখনো এটা প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, এরকম এটা বলা হচ্ছে আসলে এরকম। এখন বইটাই দেখো, when the plastic moment is removed from the beam then it will cause residual stress to be developed in the beam. এখন রেসিডুয়াল স্ট্রেসটা বেশি ইম্পর্টেন্ট কখন জানো, যখন ফ্যাটিগ অ্যানালাইসিস। ফ্যাটিগ কি জানো? ফ্যাটিগ হচ্ছে ধরো একটা জিনিসকে বারবার বারবার স্ট্রেস চেঞ্জ, যেমন ধরো হচ্ছে কিভাবে বলবো, মানে সাইনোসয়েডাল টাইপের লোড দিচ্ছে, যেমন ধরো ট্রেন আসতেছে ট্রেন যাচ্ছে না, আবার ট্রেন আসতেছে আবার উঠে যাচ্ছিল, যখন ট্রেন আসতেছে লোড করতেছে, যখন ট্রেন চলে যাচ্ছে লোড উঠে যাচ্ছে, এই যে বারবার আসতেছে যাচ্ছে এরকম হচ্ছে। একটা ব্রিজের ক্ষেত্রে চিন্তা করো, লোড যাচ্ছে, লোড যখন গাড়ি যখন যাচ্ছে লোড করতেছে, গাড়ি চলে যাচ্ছে লোড উঠে যাচ্ছে, গাড়ি যাচ্ছে লোড করতেছে, গাড়ি উঠে যাচ্ছে লোড চলে যাচ্ছে। ওইখানকার গার্ডার গুলো ডিজাইনই হয় এরকম ফ্যাটিগের জন্য, কারণ ফ্যাটিগেরও একটা ব্যাপার আছে। ফ্যাটিগ হচ্ছে একটা জিনিসকে যখন বারবার লোড দিবা উঠাবা তখন এক সময় সে ক্লান্তি, ফ্যাটিগ মানে কিন্তু ক্লান্তি। আমরা কিন্তু এমনিও আমাদের ব্যক্তিগত জীবনে ওই টার্মটা ইউজ করি যে আমার খুব ফ্যাটিগ লাগছে, খুব ক্লান্ত লেগে হচ্ছে, মানে তুমি আসলে ক্লান্ত হয়ে গেছে। তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও ফ্যাটিগ ব্যাপারটা আছে, যে ফ্যাটিগ কনসিডারেশন যখন হয় তখন রেসিডুয়াল স্ট্রেসটা খুব ইম্পর্টেন্ট জানার জন্য। হ্যাঁ, আচ্ছা এখন আমি এখানে এই যে দেখো ব্যাপার হচ্ছে যেমন ইলাস্টিক লিমিট পার হলো, সে এখানে গেল, লোডটাকে যখন আবার ফিরায় নিয়ে এসে আবার লোড দিতে গেল তখন কিন্তু সে আর এই জায়গা থেকে উঠবে না। ঠিক আছে, ম্যাম স্লাইড দেখা যাচ্ছে, বই দেখা যাচ্ছে না। আচ্ছা শোনো, আজকে আর বাদ দাও, তোমাদের মাথা মনে হয় নষ্ট হয়ে যাবে আর পড়াবে। তোমরা রেসিডুয়াল স্ট্রেসের টপিকটা করে নেবে কোন জায়গা থেকে, হিটলারের বইয়ের আমি লিখে দেব 338 থেকে যে অংশটুকু আছে 340 পর্যন্ত, ওইটা একটু পড়ে নেবে। হ্যাঁ, আর মোটামুটি পড়ানো শেষ। আর কোনো সমস্যা আছে? এখন 2-4 মিনিট বলতে পারো কোনো সমস্যা। ঠিক আছে।
কোনো সমস্যা আছে? আমার আমাদের মোটামুটি রেকর্ডিং গুলো করানো দিয়ে দিলে শেষ। ভালো হতো। হ্যাঁ, আমি আসলে সাইট গুলো গুছানো হচ্ছে না, লাস্টের দিকে সাইট গুলো এখনো গুছানো হয় নাই, আর রেকর্ডিংও সব একসাথে আমি দিয়ে দিব। এখনো তো পরীক্ষা নাই তোমাদের, তো আমি সবই আচ্ছা, দিয়ে দিব। ধন্যবাদ। ঠিক আছে, সাইটটা গুছিয়ে নিলাম। সাইট গুলো হচ্ছে আসলে আমি যা যা পড়াইছি সেগুলো আর কিছু জিনিস হয়তো আমি আরো সময় থাকলে আরো পড়াইতাম। তো এর অর্থ এই না যে এটাই সিলেবাস, বাট সিলেবাসের সব জিনিস সাইডে মানে টপিক গুলো সব ইনক্লুডেড, মানে তোমরা একটাও দেখবা, সাথে বইগুলোকে অবশ্যই রেফারেন্স হিসেবে রাখবা। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমাদের মানে সিলেবাসটা যেন সব মানে এক জায়গায় কম্পাইল করা, বাট এটাতেই লিমিটেড না। ঠিক আছে, আমি হয়তো ক্লাসে সময় পাইলে আরো কিছু জিনিস হয়তো পড়াতাম, আমি হয়তো আরো বেন্ডিং স্ট্রেসের বা শেয়ার স্ট্রেসের উপর আরো প্রবলেম করাই দিতে, হ্যাঁ, সেগুলো এবার আর করানো হলো না, সেগুলো আমি সাইডে দিয়ে দিই। বাট ক্লাসের সব প্রবলেমই যে আসলে শুধু সিলেবাস তা তো না, আরো এর বাইরেও আরো অনেক প্রবলেম আছে। তো স্লাইড গুলো আমি এখনো মানে পুরো রেডি হয় না, রেডি করে আমি ইনশাল্লাহ দিয়ে দিব, সাথে আমি রেকর্ডিং গুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের লাস্ট ক্লাস, তাই না? তাই তো? ইয়েস ম্যাম। ঠিক আছে তাহলে। উম, কেমন পড়াইতে বললাম জানি না, তোমাদের কতটুকু উপকার হলো তাও বলতে পারছি না। কোনো সমস্যা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে তাহলে, ওকে, রাখি তাহলে। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamualaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।